আগের ভিডিওতে আমরা শতকরা বা কোষে দেখি এই চ্যাপ্টারটার বা এই অনুশীলনীটার আমরা প্রথম দিকের 9টা অঙ্ক করে ফেলেছিলাম। আজকের এই ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো তোমাদের করে দিচ্ছি। শতকরার ধারণা আগের দিন তোমরা পেয়েছো, তার চিহ্ন বলা হয়েছে। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে, ভগ্নাংশ থেকে শতকরাই আসবো কী করে, এই ধারণাগুলো তোমরা অলরেডি আগের ভিডিওতে পেয়েছো। তো আজকে প্রথমে আগের দিন 9 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি, তাহলে আমি শুরু করছি 10 নম্বর অঙ্ক দিয়ে। তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক কি বলছে? 10 নম্বর অঙ্ক বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলাম। একটি বর্গক্ষেত্র তুমি জানো যে প্রতি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এরকম একটা বর্গক্ষেত্রের বাহু 10% বাড়ানো হলো। তো বলছে তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু কিছু বলে দেওয়া নেই, আমাকে অঙ্কগুলো ধরে করতে হবে। ধরে মানে এক্স ওয়াই কিছু একটা ধরতে হবে। তো আমি শুরু করছি এভাবে যে আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে এক্স একক। ঠিক? তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রটি বা বর্গক্ষেত্রের প্রতি বাহু সমান এক্স একক। শুধু এক্স লিখবে না, একক কথাটা থাকবে। যদি দেওয়া থাকে একক ভালো, তা নাহলে আমি আলাদা করে একটা একক লিখে নেব। আচ্ছা, প্রতি বাহু যদি এক্স হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স স্কোয়ার বর্গ একক। এইটুকুতে অসুবিধা কিছু নেই, আমি করতেই পারি। এবার 10 সেন্টিমিটার বৃদ্ধি করলাম, তাহলে 10 সেন্টিমিটার বৃদ্ধি হলে বা বৃদ্ধি করার পর প্রতি বাহু কত হবে বের করে ফেলবো। আচ্ছা, বৃদ্ধি মানে হচ্ছে যোগ, আমি প্লাস করে দিলাম। প্রত্যেক বাহুটাকে 10% বাড়িয়েছি। কার 10%? যেটা দৈর্ঘ্য ছিল তার 10%। তাহলে এক্স আগে ছিল, তারপর বলছি এক্স এর 10% বৃদ্ধি করলাম। বোঝা গেল? মনে করো তোমার আগে বর্গক্ষেত্রের বাহু ছিল এক্স, বলে ধরে নিয়েছি। তাহলে এক্স ছিল, তাহলে এখন কত হবে? যোগ হবে। কেন? বৃদ্ধি করছি। যদি বলতো হ্রাস করেছি তাহলে মাইনাস হতো। কতটা বৃদ্ধি করেছি? এক্স এর 10%, যা ছিল তার 10%। আচ্ছা, তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস এক্স। এর মানে হচ্ছে গুণফল। তোমরা ছোটবেলাতেই করেছো, জানো জিনিসটা। এর মানে হচ্ছে গুণফল। আচ্ছা, শতকরা চিহ্ন আছে, শতকরা চিহ্ন থেকে ভগ্নাংশে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 100। আগে গুণের কাজ করব, একটা শূন্য চলে গেল। তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এক্স বাই 10, আর এটা পড়ে থাকছে 10x প্লাস এক্স ডিভাইডেড বাই 10। তাহলে এটা পড়ে থাকছে 11x বাই 10। অবভিয়াসলি এটাও হয়ে যাবে একক। তাহলে 10% বৃদ্ধি করার পর এখন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু হচ্ছে 11x বাই 10 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত বের করে নেব? তাহলে বর্তমানে এখন ক্ষেত্রফল কত হবে? আবার বাহুটাকে স্কয়ার করতে হবে, 11x বাই 10 হোল স্কয়ার। তাহলে এটা পড়ে থাকছে 121 বাই 100 ইনটু x স্কয়ার বর্গ একক। এবার চেয়েছে এই যে এটাতে আমার শতকরা কত বৃদ্ধি পেল, তাই না? শতকরা কত বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধি পেল কতটা আগে বের করে ফেলি, তারপরে শতকরা বৃদ্ধি পাবো। কতটা বৃদ্ধি পেল? এখন এটা আগে ছিল এক্স স্কোয়ার, এখন হয়েছে 121 বাই 100 ইনটু এক্স স্কোয়ার। তাহলে কত বৃদ্ধি পেল? এটা মাইনাস এটা। তাহলে আমি করে ফেলবো ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এখানে পড়ে থাকছে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? 121 বাই 100 ইনটু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 121 এক্স স্কোয়ার মাইনাস 100 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100। তাহলে বৃদ্ধি পেয়েছে 21 এক্স স্কোয়ার বাই 100 বর্গ একক। এবার বলে যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে।
এবার গোটা ব্যাপারটা আমি গণিতের ভাষায় গোটাটাকে সাজিয়ে নিয়ে আমি ত্রৈরাশিকের নিয়ম অনুসারে করে ফেললাম। কিরকম? ক্ষেত্রফল ছিল কত আর ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, এই জিনিসটা দিয়ে আমি করবো। তাহলে এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এদিকে আমি করলাম ক্ষেত্রফল বৃদ্ধি। দুটোই বর্গ একক, এটাও হয়ে যাচ্ছে বর্গ একক, এটাও হচ্ছে বর্গ একক। বলেছিলাম আগে যে এককগুলো তোমাকে লিখতে হবে। আচ্ছা, কিরকম হয়েছে? ক্ষেত্রফল যখন এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার থেকে বৃদ্ধি হয়েছে 21 এক্স স্কোয়ার বাই 100, তাই তো? গণিতের ভাষায় করে ব্যাপারটা সাজাচ্ছি এভাবে। তোমার প্রথমে ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার ক্ষেত্রফল থেকে বৃদ্ধি কতটা হয়েছে? 21 এক্স স্কোয়ার বাই 100। তাহলে এবার তোমাকে দেখতে হবে শতকরা। শতকরা মানে বলেছিলাম, শতকরা মানে হচ্ছে সবকিছু 100 হিসেবে। তাহলে এবার তোমাকে দেখতে হবে এটা কত হবে। আমি ধরে নিলাম এ, তোমাকে এ এর মান বার করতে হবে, ঠিক আছে? এবার দেখো সম্পর্কটা অবশ্যই সরল সম্পর্ক, এটা বাদলে ওটা বাড়বে। তাহলে যেহেতু সরল সম্পর্ক, তাহলে আমি কি লিখবো? এটা বাই এটা করছি, এক্স স্কোয়ার বাই 100। মানে ডান দিকেও আমাকে এইভাবেই করতে হবে, 21 এক্স স্কোয়ার বাই 100 ডিভাইডেড বাই এ। আচ্ছা, দুদিক থেকেই দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আমি কেটে দিতে পারি। তাহলে এই ইকুয়াল টু করে থাকছে 21 বাই 100 ইন্টু 100। তাহলে এই 100 কেটে গেল, তাহলে হয়ে গেল 21। এই যে কোনাকুনি গুণ করলাম। তাহলে এটা কি ছিল? শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 21। কত উপর? 100-র উপর 21 বৃদ্ধি পেয়েছে। তার মানে আমার ফাইনাল কনক্লুশন হবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেয়েছে। আমি শেষে লিখব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? বেশ, নেক্সট অঙ্কে চলে যাও। তোমার বইয়ের নেক্সট অঙ্ক বসে দেখি 11, পেজ নাম্বার হচ্ছে 112। আচ্ছা, 11 অঙ্কটা দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে কি হচ্ছে? সময় মতো যদি আমি বিদ্যুতের বিল জমা দিই তাহলে আমাকে বেশ কিছুটা ছাড় দিচ্ছে। এটা আমাদেরও দেয়। আমরা যদি ঠিকঠাক সময়ে দিই তাহলে একরকম বিদ্যুৎ দিতে হয়, আর যদি ওই দিনটা পার করে যায় তাহলে আমাকে একটা বাড়তি টাকা দিতে হয়। তো এখানে আমাকে সেই ছাড়ের কথাই বলা হয়েছে। কি বলছে? যদি সময় মতো বিদ্যুতের বিল জমা দিই তাহলে আমার 15% ছাড় পাওয়া যায়। আচ্ছা, এবার বলছে এক ব্যক্তি কি হয়েছে? 54 টাকা ছাড় পেল। দেখো 15% ছাড় পাওয়া যায়, তাহলে আমি এইভাবে সাজাচ্ছি যে ছাড়ের পরিমাণ আর বিদ্যুতের বিলের পরিমাণ। ছাড়ের পরিমাণ অবশ্যই টাকাতে, কত টাকা ছাড় দিল, আর এদিকে করলাম বিদ্যুতের বিলের পরিমাণ। বিদ্যুতের বিলের পরিমাণ এটাও কিন্তু টাকাতে। কি বলছে? 15% ছাড় দেয়। আচ্ছা, 15% কথাটার মানে কি? 15% কথাটার মানে হচ্ছে 100 টাকা যদি বিল হয় তাহলে ছাড় দেয় 15 টাকা। তাহলে আমি এখানে লিখে ফেলতে পারি যে ছাড়ের পরিমাণ যদি 15 টাকা হয় তাহলে বিদ্যুতের বিল হচ্ছে 100 টাকা। 15%-এর মানি তাই, যেটা পার্সেন্ট হিসাব থাকবে সেটা সবসময় 100-তে হয়। এবার প্রশ্ন কি দিয়েছে? দেখো খুব সিম্পল, বলছে ছাড়ের পরিমাণ যদি 54 টাকা হয় তাহলে বিদ্যুতের বিল কত হবে। আমি ধরে নিলাম বিদ্যুতের বিল হবে x টাকা, x এর মান বের করতে হবে। এবার এইগুলোর মধ্যে দুটোই টাকা, তাহলে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। তাহলে সম্পর্কটি সরল সম্পর্ক। তাহলে আমরা এদিকে লিখতে পারি 15/54 ত্রৈরাশিকের নিয়মে, ওটা করে থাকছে 100/x। আচ্ছা, কাটাকাটি কিছুটা করলেও করতে পারো তুমি 5 দিয়ে, 5 3 15, এটা করে থাকছে 5 20 80। আচ্ছা, 3 দিয়ে এটা কাটা যায়, 3 8 এবং 54। তাহলে আমার পড়ে থাকছে x = 18 × 20, তাহলে এটা পড়ে থাকছে 360। তাহলে বিদ্যুতের বিল কত হবে? বিদ্যুতের বিলের পরিমাণ হচ্ছে 360 টাকা। শেষে এটা কনক্লুশন করবে, অতএব বিদ্যুতের বিলের পরিমাণ 360 টাকা। ঠিক আছে? পরের অঙ্কে চলে যাই, 12 নম্বর অঙ্ক। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এই ধরনের অঙ্ক খুব আসে। কি বলছে? চিনির দাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা জানি প্রতিদিনই জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে।
চিনির নতুন কিছু নেই, বলছে চিনির দাম কত বৃদ্ধি পেয়েছে, চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। বেশ, এবার বলছে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত কমাতে হবে। মানে দেখো সবার আর্থিক পরিস্থিতি সমান নয়, কেউ মনে করো প্রত্যেক মাসে 2 কেজি করে চিনি ব্যবহার করে, এবার সেই 2 কেজি চিনির কিছু একটা দাম আছে, ধরে নাও 50 টাকা। এবার বলছি চিনির দামটা বেড়ে গেছে, তাহলে এখন কি হবে, 2 কেজি চিনি তো আর 50 টাকায় পাবো না, তাহলে 2 কেজি চিনি আমাকে কি করতে হবে, সাপোজ 60 টাকায় কিনতে হচ্ছে, হলো চিনির দামটা বেড়ে গেছে। কিন্তু ওই পরিবার, কোনো একটা পরিবার বলছে আমি 60 টাকা খরচ করবো না, আমি 50 টাকাই খরচ করবো। এবার তো 50 টাকায় 2 কেজি চিনি দেবে না, তাহলে 60 টাকায় যদি 2 কেজি চিনি দেয়, তোমাকে বার করতে হবে 50 টাকায় কতটা চিনি দেবে। তার মানে কি চিনির ব্যবহারটা আমাকে কমাতে হবে, নিশ্চয়ই 1 কেজি কম পাওয়া যাবে, কতটা কম পাওয়া যাবে শতকরা সেটা তোমাকে হিসাব করে বার করতে হবে। হ্যাঁ, তো আমি কিভাবে করব, তো আমি প্রথমে এইভাবে ধরে নেব যে পূর্বে 100 একক চিনির দাম ছিল 100 টাকা, এইভাবে লিখে ফেলবো যে আমি প্রথমেই ধরে নিলাম যে পূর্বে 100 একক চিনির দাম এটা হচ্ছে 100 টাকা। এবার চিনির দাম বৃদ্ধি পেয়েছে, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, 20% বৃদ্ধি পেয়েছে মানে কি 100 একক চিনি এখন 120 টাকায় পাওয়া যায়, তাই না? তাহলে এখন বর্তমানে 100 একক চিনির দাম কত, 20% বেড়েছে, 100-র উপর ধরেছি, তাহলে 100 প্লাস 20, 120 টাকা। করে দেখাবার দরকার নেই, তুমি চাইলে করে দেখাতে পারো, একই জিনিস আসবে, যেহেতু 100 টাকা ছিল সিম্পল 20 টাকা যোগ করে দিলাম, তাহলে 120 টাকা। কিন্তু খরচ বাড়ানো যাবে না, তাহলে আমি এভাবে চকটা করছি, দেখো যে চিনির দাম আর চিনির পরিমাণ দুটো জিনিস আছে, চিনির দাম আর চিনির পরিমাণ। দামটা অবশ্যই আমি টাকা এককে প্রকাশ করব, আর পরিমাণ এটাকে আমরা একক লিখেছি, কেজি বা গ্রাম করিনি, আমি একক, সিম্পল একক। এবার কি করে করবো, দেখো চিনির দাম এখন হচ্ছে 120 টাকা, এই যে পেলাম, তাহলে এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যাবে, তাই তো, এই যে 100 একক চিনির দাম 120 টাকা, তাহলে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যাবে। কিন্তু টাকা সেই পরিবার খরচ বাড়াতে চাইছে না, তাহলে আমি খরচটা 100 টাকায় রাখলাম, তাহলে এখন আমাকে দেখতে হবে কতটা চিনি আমি ওই 100 টাকায় পাবো। আমি x ধরে নিলাম, সম্পর্কটা আগের মতোই সরল সম্পর্ক, চিনির পরিমাণ বাড়লে দাম বাড়বে, পরিমাণ কমালে দাম কমবে, তাহলে সম্পর্কটি সরল সম্পর্ক। তাহলে যেহেতু সরল সম্পর্ক, তাহলে অবশ্যই আমি লিখতে পারি 120/100 this is equal to 100/x। একটা শূন্য তুমি কেটে দিতেই পারো, তাহলে x equal to করে থাকছে 1000 ডিভাইডেড বাই 12, এটাকে তুমি করতে পারো 500 ডিভাইডেড বাই 6, 4 দিয়ে কাটলে 250/3। তাহলে এখন কতটা চিনি ব্যবহার করতে পারবে, এখন তোমার ব্যবহার করতে পারবে 83.33 একক চিনি ব্যবহার করতে পারবে। কারণ 100 একক চিনি আগের মাসে ব্যবহার করেছে, চিনির পরিমাণটা কমে হয়ে গেল 83 পয়েন্ট। প্রশ্ন দিয়ে কত পার্সেন্ট কমছে, তাহলে কতটা কমছে আগে বের করে ফেললে, আগে ছিল 100 একক, এখন হয়েছে 83.33 একক, তাহলে চিনির ব্যবহার কমাতে হবে। তাহলে এইভাবে লিখতে পারি চিনির ব্যবহার কমাতে হবে। কতটা, আগে ছিল 100, এখন হচ্ছে 83.33, তাহলে এটা পড়ে থাকছে 16.67, ঠিক আছে। এবার সেটা 100-র উপর হিসাব করেছি, মানে এটা শতকরা হিসাব হয়ে গেছে। আচ্ছা 16.67কে লেখা যায় 16×2-3, তাহলে এটাই হয়ে যাবে পার্সেন্টের হিসাব, যেহেতু গোটা ব্যাপারটা আমি 100-র উপর করেছি। তাহলে চিনির ব্যবহার কত কমাতে হবে, প্রায় 16×2-3%। আচ্ছা এই অঙ্কটাই তোমাকে কয়লা দিয়ে দিতে পারে, অন্য যে কোনো সামগ্রী দিয়ে দিতে পারে, কারণ সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে। অঙ্কটা খুব ভালো করে দেখে রাখবে, পরীক্ষা
পরীক্ষায় এই অঙ্কটা খুব বেশি করে দেয়। বেশ, 12 অঙ্কটা হয়ে গেল। নেক্সট চলে যাও 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা দিয়েছে দেখো, জল আর বরফ এই দুটো রাশি দিয়ে দিয়েছে। কি বলছে, যখন জল থেকে বরফ হয় তখন আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে তুমি এইভাবে ভাবো যে তোমার কাছে কিছু পরিমাণ জল আছে, তুমি জল থেকে বরফ করবে, তাহলে জলের পরিমাণ যদি তোমার x হয়, 100 দিয়েও করতে পারো আবার x দিয়েও করতে পারো। কি বলেছে, জলের পরিমাণ আমি 100 একক ধরে দিলাম। বলছে জল থেকে যখন আমি বরফ যাব তখন আমার 10% বেড়ে যায়, তাহলে 100 থেকে কত হয়ে যাবে, 110। এবার প্রশ্ন দিয়েছে যে তাহলে বরফ থেকে যখন জল যাবে তখন আমার কত পার্সেন্ট কম হবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে খুব সিম্পলি ভাবো, তাহলে বরফের পরিমাণ যদি 100 হয়, শতকরা হিসাব চেয়েছে, তোমাকে বের করতে হবে জল যখন হবে কতটা কমবে। এটা হচ্ছে তোমার মূল ব্যাপার। ছোট করে আমি বললাম। আচ্ছা, তাহলে আমি প্রথমে ধরে নিই প্রবলেম নাম্বার 13। আমি প্রথমেই ধরে নিলাম যে জলের পরিমাণ সেটা হয়ে গেল 100 একক। তাহলে 100 একক জল থেকে 110 একক বরফ পাওয়া যাচ্ছে। 100 একক জল থেকে 110 একক বরফ পাওয়া যায়। এবার তুমি ছোটের মতো করে দাও, একদিকে করো জলের পরিমাণ আর একদিকে করো বরফ বা বরফের পরিমাণ, এটাও একক, এটাও একক। আর জলের পরিমাণ কি হচ্ছে, 100 থেকে 110 হয়ে যাচ্ছে, তাহলে 100 একক থেকে এখানে x কত হবে, এটাকে আমি ধরি করে দিলাম। আচ্ছা, আবার দেখো দুটোই তো পরিমাণ, তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই সরল সম্পর্ক, জল পরিমাণ যত হবে বরফের পরিমাণ তত বাড়বে। তাহলে সেক্ষেত্রে যেহেতু সরল সম্পর্ক, তাহলে আমি করতে পারি 100 বাই x, 110 বাই 100। এটা পড়ে থাকছে x ইকুয়াল টু 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 11, তার মানে 1000 বাই 11। এটা কত পড়ে থাকছে, এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে পড়ে থাকছে 1000 বাই 11 থাক, কতটা হ্রাস পেয়েছে সেটা বের করি। এটা অবশ্যই 100 কম, কারণ 100 থেকে 1100 হতো, তাহলে হ্রাসের পরিমাণ কত, এটা মুছে দিই। তাহলে আমি করে ফেলতে পারি আয়তন হ্রাস কত ছিল, 100 ছিল, সেখান থেকে হয়েছে 1000 বাই 11। তাহলে এটা পড়ে থাকছে 1100 মাইনাস 1000 ডিভাইডেড বাই 11, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 বাই 11। তাহলে এটা পড়ে থাকবে 9.11%। যেহেতু 100 এর উপর হিসাব করছি, তাহলে যেটা পাবো সেটা পার্সেন্টেজ হিসাবেই পাবো। তাহলে কতটা হ্রাস করতে হচ্ছে আয়তন, আয়তনের শতকরা হ্রাস করতে হচ্ছে 9, দরকার হলে এখানে শতকরা কথা যোগ করে দাও। আয়তন শতকরা হ্রাস, যেহেতু আমি 100 এর উপর হিসাব করছি, তাহলে এটা শতকরা হিসাবে আমাকে দেবে 9.11% হ্রাস পাবে। মানে বৃদ্ধি পাবার সময় 10% হলে হ্রাসের সময় কিন্তু 10% নাও হতে পারে, জিনিসটা খেয়াল রেখো। ঠিক আছে, হ্রাসের সময় হয়ে যাচ্ছে 9.11%। ঠিক আছে, তাহলে আমার 13 পর্যন্ত হয়ে গেল নাকি। তাহলে আমি এবার 14 নম্বর অঙ্কে চলে যাই। 14 নম্বর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। প্রবলেম নাম্বার 14, একটু বড় অঙ্ক হবে, দু রকমের হিসাব আছে। বলছে একজন ব্যক্তি, কল্পবাবু বোধহয় নাম দিয়েছে, তিনি চাষ করছেন। চাষ করে কি হচ্ছে, তিনি অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করছেন। অধিক ফলনশীল ধান বীজ মানে কি, যে ধান বীজটা আমি ব্যবহার করলে ফলন বেশি পাবো। তো সেরকম অধিক ফলনশীল ধান বীজ তিনি ব্যবহার করেছেন। ব্যবহার করার পরে কি হয়েছে, বলছে ফলন 55% বৃদ্ধি পেয়েছে, অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওই যে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করেছেন, তার তো একটা দাম আছে, সেই দামটার জন্য খরচটা ওনার বেড়ে গেছে। খরচ কত বেড়েছে, 40%। বলছে আগে তিনি 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। 1200 টাকা খরচ করতেন, 3000 টাকার ফলন পেতেন। তাহলে লাভ কত হতো, 1200 থেকে 3000, তাহলে 3000 মাইনাস 1200 করলে
ওনার কত লাভ হতো, মানে 3000 টাকা পাচ্ছেন ঠিক আছে, কিন্তু 1200 টাকা তো খরচ করেছেন, তার লাভ কত হবে? 3000 মাইনাস 1200 হয়েছে। আচ্ছা, তাহলে এখন আগের বছর ওনার লাভ হয়েছিল 3000 মাইনাস 1200 টাকা। বলছে এখন আমি যখন অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করলাম তখন কত লাভ হয়। তাহলে তুমি প্রথমে এরকমভাবে ভেবে নেবে যে 1200 টাকা খরচ ছিল, দেখো 3000 টাকা পেত আর 1200 টাকা খরচ হতো, তাহলে লাভ কত হয়েছে? তুমি এখান থেকে 1800 টাকা সহজেই বিয়োগ করে বের করে দাও। এবার কি বলেছে? ফলন 55% বেড়েছে, তাহলে 55% বাড়ার পর কত হয়েছে বের করবো। আর খরচ বলেছে 40% বেড়েছে, এটা 55% বেড়েছে আর এটা 40% বেড়েছে, তাহলে 40% বেড়ে কত হচ্ছে বের করবো। তাহলে সেই দুটো বিয়োগ করলে আমি এই বছর লাভ কত সেটা পেয়ে যাবো। এবার কত বৃদ্ধি পেয়েছে, এখান থেকে এটা যদি বিয়োগ করি কতটা পরিমাণ তার লাভ বেড়েছে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এভাবে করছি। প্রবলেম নাম্বার 14, পূর্বে চাষের খরচ কত ছিল? 1200 টাকা। আচ্ছা, পূর্বে চাষের ফলন কত টাকার ফলন ছিল? 3000 টাকা। তাহলে পূর্বে চাষ থেকে আয় 3000 মাইনাস 1200, তাহলে পড়ে থাকছে 1800 টাকা। তাহলে পূর্বে চাষ থেকে তার 1800 টাকা আয়। আচ্ছা, এবার বর্তমানে চলে এসো। বর্তমানে চাষের খরচ কত বেড়েছে? বলেছে 40%। ঠিক আছে, চাষের খরচ বেড়েছে 40%। তাহলে 1200 টাকা ছিল, বেড়েছে, প্লাস করলাম তার 40%, 1200 এর 40%, এটা হচ্ছে তোমার হিসাব হলো। আচ্ছা, এটা একটু হিসাব করে নাও। তাহলে 1200 প্লাস 1200 এর মানে গুণফল, এটা হয়ে গেল 40/100, তাহলে এটা হয়ে যায় 4 × 48। তাহলে 1200 প্লাস 4 × 48 480, তাহলে এটা হয়ে যাচ্ছে 1680। মানে তার এখন খরচ হচ্ছে 1680 টাকা, কিন্তু আগে কত খরচ হতো? আগে হতো 1200 টাকা, এখন হচ্ছে 1680 টাকা। তাহলে খরচ বেড়ে গেছে, বুঝছে? এবার বলেছে ফলন। বর্তমানে চাষের ফলন কি হবে? 3000 টাকা ছিল, 55% বেড়েছে। এখানে আর করে দেখাচ্ছি না, একবারে করে দিচ্ছি। 3000 এর 55%, দুটো শূন্য কাটলো, তাহলে তোমার পড়ে থাকছে 3000 প্লাস 55, 3 × 5 = 15, 1650 হচ্ছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমার চলে আসছে 4650 টাকা। তাহলে এবার হিসাব করে দেখো, আগে 3000 টাকা পেত, এখন 4650 টাকা পাচ্ছে, তাহলে অবভিয়াসলি এটাও বৃদ্ধি পেয়েছে। বেশ, তাহলে এবার তোমার দেখে নাও বর্তমানে চাষ থেকে আয় কত। কি হবে? এটা থেকে এটা বিয়োগ করে দাও, যেটা থাক আগেরটা থাক। তুমি লিখে ফেলো বর্তমানে চাষ থেকে আয় কত হচ্ছে? 4650 মাইনাস 1680, তাহলে মনে থাকছে 8 × 7 = 15, 2916 টাকা, সরি 2970 টাকা। তাহলে খেয়াল করে দেখো, আগে চাষ থেকে আয় হতো 1800 টাকা, এখন চাষ থেকে আয় হচ্ছে 2970 টাকা। তাহলে বেড়েছে, কত বেড়েছে? এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে আমি করে ফেলতে পারি অতএব চাষ থেকে আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি বলতে পারি বৃদ্ধি। তাহলে আমার এটা হয়ে গেল আয় বৃদ্ধি 2970 মাইনাস 1100, তাহলে এটা বলে থাকছে 1800। তার মানে তার আয় কতটা বৃদ্ধি পেয়েছে? 1870 টাকা তার আয় বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, নেক্সট চলে যাও 15 নম্বর অঙ্ক।
14 নম্বর অঙ্ক আমরা করে ফেলেছি, চলে যাও 15 নম্বর অঙ্ক। আচ্ছা 15 নম্বর অঙ্কটা খুব মজার, ইন্টারেস্টিং, ভোটের একটা অঙ্ক দিয়েছে দেখো। বলছে যে কোনো একটা বিধানসভায়, বিধানসভা লোকসভা সম্পর্কে তোমাদের ধারণা আছে, রাজ্যের যেটা ভোটের ব্যবস্থা সেটা হচ্ছে বিধানসভা, আর যেটা সারা দেশের ভোট হয় সেটা হচ্ছে লোকসভা। ঠিক? আচ্ছা কি বলছে, 80% ভোট দিয়েছেন। খুব এক্সপেক্টেড যে সবাই ভোট দেয় না, সবাই ভোট দিতে পারে না, হয়তো কেউ বাইরে আছে, কেউ হয়তো অসুস্থ, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়, তো সবাই ভোট দিতে পারছে না, বলছে 80% ভোট দিয়েছে। এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65%, মানে যে জিতেছে, যত ভোট হয়েছে তার 65% ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। তোমাকে নির্ণয় করতে বলেছে তিনি মোট ভোটের শতকরা কত শতাংশ ভোট পেয়েছেন। তাহলে আমি এভাবে অঙ্কটা করতে পারি, দেখো প্রথমে ধরে নিলাম যে ধরি ওই অংশে বিধানসভায় মোট ভোটার সংখ্যা ইকুয়াল টু x জন, x জন ভোট দেওয়ার জন্য আছে। ঠিক আছে, এবার বলছে 80% ভোট দিয়েছে, তাহলে প্রদত্ত ভোট কত? প্রদত্ত বলেই দিয়েছে 80%, তাহলে x এর 80%, তাহলে x এর মানে হচ্ছে গুণফল, এটা 80/100, কাটাকাটি করলে পড়ে থাকছে 4 এর 5 x, এই যে এটা 2 দিয়ে কাটলে 4 হয়, এটা 5 হয়, শতকরা থেকে ভগ্নাংশে গেলাম 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা পড়ে থাকছে 4x/5। আচ্ছা এবার বলছে বিজয়ী প্রার্থীর ভোট, বিজয়ী প্রার্থীর কত করেছে, যা ভোট দেওয়া হয়েছে তার 65% পেয়েছে, তাহলে আমি বলতে পারি 4x/5 এর 65%, তাহলে এটা পড়ে থাকছে 4x/5 এর মানে হচ্ছে গুণফল, এটা 65 ডিভাইডেড বাই 100, তাহলে 5 13 65, আর 4 দিয়ে কাটলে 25, তাহলে এটা পড়ে থাকছে 13x/25। ঠিক আছে, তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 13x/25। এবার তোমাকে বের করতে হবে মোট যারা ভোট দিয়েছে তাদের ক পার্সেন্ট বিজয়ী প্রার্থী পেয়েছে। তাহলে আমি একটা ছক করে ফেলি, প্রদত্ত ভোট আর বিজয়ী প্রার্থীর ভোট। ঠিক আছে, না মোট ভোটারের বলেছে, মোট ভোটারের কত শতাংশ পেয়েছে। তাহলে আমি এইভাবে ছক করব যে ভোটার সংখ্যা, মোট ভোটার, আর একদিকে আচ্ছা মোট ভোটারটা একটু তুলে দিতে না, আমার এখানে হয়ে যাবে একবারে মোট ভোটার, আর এটা হয়ে যাচ্ছে বিজয়ী প্রার্থীর ভোট। একটু রেখে দিলাম। কি বলেছে, মোট ভোটার যদি x জন হয় তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 13x/25, তাহলে মোট ভোটার যদি 100 জন হয় তাহলে বিজয়ী প্রার্থী ভোট কত, আমাকে এটা বার করতে হবে। দেখলাম ঠিকঠাক হলো, মোট ভোটার যদি x জন হয় তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে 23x/25, আর তাহলে 100 জন যদি মোট ভোটার হয় তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট ভোট পেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এভাবে, সম্পর্কটা অবভিয়াসলি সরল সম্পর্ক, এখানে ব্যস্ত সম্পর্কের কোনো ব্যাপার নেই। তাহলে আমি লিখতে পারি x/100, এটা হয়ে যাচ্ছে নিচে a, উপরে হয়ে যাচ্ছে 13x/25, দুদিকেই x আছে, আমি কেটে দিতে পারি, তাহলে a ইকুয়াল টু উপরে থাকছে 13/25 ইন্টু 100, 25 দিয়ে কেটে দাও, তাহলে উপরে থাকছে 4 13 52, এবং এই গোটা হিসাবটা হচ্ছে 100 এর উপর, তাহলে ক পার্সেন্ট ভোট পেয়েছেন, তাহলে তোমাকে বলতে হবে মোট ভোটের 52% ভোট পেয়েছে। ঠিক আছে, বেশ, চলে যাও প্রবলেম নাম্বার 16। 16 নম্বর অঙ্কের মধ্যে অনেকগুলো জিনিস ঢুকে আছে। দেখো কি বলছে, কোনো একটা স্কুলের পরীক্ষার্থীদের বলছে 85% বাংলায় পাস করেছে, A+ পেয়েছে, সরি
85% বাংলায় এ প্লাস পেয়েছে, 70% অঙ্কে এ প্লাস পেয়েছে এবং 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। ঠিক আছে, মানে গোটা ব্যাপারটা তুমি যদি এইভাবে করো, গোটা ব্যাপারটা হচ্ছে এই গোটাটা হচ্ছে 100%। এবার বলেছে 85% অঙ্কে, 85% হচ্ছে বাংলায়। শুধু আমি এইভাবে দেখাচ্ছি, একটা জিনিস দিয়ে দেখাচ্ছি। 85% মানে আমি ধরে নিলাম এই সবগুলো হচ্ছে 85, এই এতটা 85%। ঠিক আছে, এটা কি হয়েছে, বাংলায় এ প্লাস পেয়েছে। আর উভয় বিষয়ে পেয়েছে 65%। ওটা ভালো করে বোঝার চেষ্টা করো। উভয় বিষয়ে মানে বাংলা অঙ্ক দুটো বিষয়, অঙ্কটা আমি একসঙ্গে দেখাচ্ছি না, অঙ্কটা বুঝতে অসুবিধা হবে। 65% বলছে, আমি ধরে নিলাম এখান থেকে এতটা হচ্ছে 65%। এটা আরেকটু বাড়িয়ে দিই, এই গোল গোল করে দিলাম। এই গোল গোলটা হচ্ছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, বাংলা আর অঙ্ক। আমি অঙ্কটা এখানে দেখাইনি। 65%। তাহলে শুধু বাংলায় কারা পেয়েছে, এটা হচ্ছে শুধু বাংলায় হয়ে গেল। আচ্ছা, এই ডট ডট প্লাস এটা বাংলাটা হচ্ছে এই দাগটা। আচ্ছা, ডট গোল প্লাস এটা হচ্ছে উভয় বিষয়ে। তাহলে শুধু বাংলা যদি বের করতে হয় তাহলে কিভাবে বের করবো, তাহলে এই জিনিসটা বুঝলাম। তাহলে শুধু বাংলায় বের করতে গেলে কি করতে হবে, এইটুকু শুধু এই দাগটা। তাহলে শুধু বাংলায় করতে গেলে কি হবে, এটা হচ্ছে 80%, এটা হচ্ছে 65%। তাহলে শুধু বাংলায় কত হবে, আমি কি পাবো, 80% মাইনাস 65%। এইভাবে বিয়োগ করে শুধু বাংলায় পেয়ে যাব। একই রকম ভাবে শুধু অঙ্কে দিলে অঙ্কে কত পেয়েছে মাইনাস উভয় বিষয়ে কত পেয়েছে। এই ব্যাপারটা, এই ছবিটা তুমি এইভাবে খেয়াল রেখো যে কোনো একটা বিষয়ে যা পেয়েছে আর উভয় বিষয়ে যা পেয়েছে সেটা বিয়োগ করলে শুধুমাত্র ওই বিষয়ে কারা পেয়েছে সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে, বেশ, ছবিটা থাক। তোমার একটা হিসাব দিয়ে দিয়েছে। প্রথম প্রশ্ন দিয়েছে, আচ্ছা, মোট পরীক্ষার্থী সংখ্যা বলেছে 120। তাহলে প্রথম বলেছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 16 1। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, ক পার্সেন্ট পেয়েছে সেটা হিসাবটা দিয়ে দিয়েছে বোধহয়। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, দেখো বলা আছে 65%, তাই না, 65%। তাহলে 120 65%, এটা উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে হিসাব খুব সহজ, এর মানে হচ্ছে গুণফল, এটা 65, এটা 100, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 6 12, 2 5 10 আর 5 13 65। তার মানে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78। এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার দেখো যে হিসাবটা দিয়েছে 2 নম্বর, শুধু বাংলায়। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, ওই যে আমি বললাম শুধু বাংলা যখন বলবে তখন ওই বিষয় থেকে উভয় বিষয়টা বিয়োগ করে দেবে। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে সেটা আগে লিখে ফেলবো যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শতকরা হিসাবটাকে বের করে ফেলি। কত, 80% মাইনাস 65%। তাহলে কত করে থাকছে 15%। তাহলে 15% ছেলে মেয়ে আছে যারা উভয় বিষয়ে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে আমি যদি সেটাকে শতকরাটাকে যদি আমি মোট হিসাবে করি তাহলে এটা হয়ে যাবে 120 এর 15%। আমি একবারে করলাম, এটা কাটাকাটি করলে 6 আর 5 করে থাকছে, 5 3 15, তাহলে করে থাকছে দেখো 18। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে সেটা হয়ে যাচ্ছে 18। হিসাবে ভুল করলাম কিছু, 120 এর ও 85 ছিল না, দেখো তো বাংলায় পরিমাণটা ছিল 85%, এটা আমার লিখতে ভুল হয়েছে, এটা 80 নয়, এটা হচ্ছে 85%। তাহলে এটা হয়ে যাবে 20%, এটা হয়ে যাবে 20%, তাহলে 5 দিয়ে কাটলে 4, এটা হয়ে যাবে 24। ঠিক আছে, এই এখানে আমি উল্লেখ লিখলাম এটা 80 নয়, এটা হচ্ছে 85%। তাহলে শুধু বাংলায় হয়ে গেল। একই রকম ভাবে আমি শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে সেটাও বের করতে পারি। তাহলে 3 নম্বর করে থাকছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। আচ্ছা, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কি করে পাবো,
আমি পাবো যে অঙ্কে এ প্লাস পেয়েছে কত পার্সেন্ট, অঙ্কে এ প্লাস পেয়েছে 70%, ঠিক আছে, অঙ্কে পেয়েছে 70% আর উভয় বিষয়ে পেয়েছে 65%। তার মানে 5% ছেলে আছে যারা শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে, ঠিক আছে। তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে যারা, আমি যদি হিসাব করি 120, আমি সংখ্যায় যদি বের করি এটা হয়ে গেল 120 5%। তাহলে আবার তোমার 5 20 100, 6 20 120, তাহলে 5 5 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 6। তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে মাত্র 6। আর 4 নম্বর যে পার্টটা দিয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে বের করবো দেখো। বলছে 4 নম্বরটা কি বলছে, উভয় বিষয়ে এ প্লাস পাইনি, উভয় বিষয়ে এ প্লাস পাইনি, কিভাবে বের করবো, উভয় বিষয়ে এ প্লাস পাইনি, টোটাল ছিল 120, তুমি কিছু না বাকিগুলোকে বিয়োগ করো, বাকিগুলোকে বিয়োগ করে দাও মানে কি, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত পেয়েছিল 24 জন বাংলায়, আর শুধু অঙ্কে পেয়েছিল 6 জন। এই গোটা জিনিসটা তুমি বিয়োগ করে দাও, তাহলে এটা পড়ে থাকছে 120, এটা পড়ে থাকছে 108, এটা হয়ে যাচ্ছে 12। তাহলে 12 জন আছে তোমাদের যারা উভয় বিষয়ে এ প্লাস। দেখে রাখবে জিনিসটা খুব সহজ ব্যাপার, বুঝে রাখবে যে কিভাবে কি আমি করলাম। প্রবলেম নাম্বার 17 বলছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20% বৃদ্ধি পেয়ে গেল, এবার বলছে তারপরে বেতন 20% কমিয়ে দিল, তাহলে তার বেতন আগের থেকে কতটা বাড়লো বা কমলো, ঠিক আছে। তাহলে এখানে আমি যেটা আমার সুবিধার জন্য আমি প্রথমেই ধরে নিলাম যে আমিনা বিবির প্রাথমিক বেতন, আমি একদম প্রথমে বেতনটা ধরে নিলাম 100 টাকা। এই 100 ধরলে সুবিধাটা কি, শতকরা তো আমি খুব সহজেই হিসাবটা করতে পারবো, সেই জন্য 100 ধরলাম। এবার কি বলছে 20% বৃদ্ধি পেল, তাহলে 20% বৃদ্ধির পর 20% বৃদ্ধির পর বেতন কত হবে, 100 প্লাস 20 টাকা, কি বললাম শতকরার সুবিধা, যেহেতু 100 ধরেছিলাম তাহলে 120 টাকা হয়ে গেল। আচ্ছা এরপর বলছে মানে এটা হবার পর মানে 120 থেকে 20% প্লাস, তাহলে এবার হচ্ছে 20% প্লাস, ঠিক আছে। এবার এই 120 এর উপর 20% প্লাস হলে কি রকম হবে, আমি একটা ছক করে ফেলি, পূর্বেকার বেতন আর বর্তমান বেতন, পূর্বেকার বেতন যদি 100 টাকা হয় তাহলে 20 টাকা কমেছে, তাহলে পূর্বেকার বেতন যদি 120 টাকা হয় তাহলে কত কমবে, এই জিনিসটা জানতে চাইছি, ঠিক আছে। পূর্বেকার বেতন যদি 100 টাকা হয় তাহলে সেক্ষেত্রে ধরে দিয়েছে বেতন 20 টাকা কমেছে। আচ্ছা এইভাবেও করতে পারো, আর 20 টাকা কমার পর কত হচ্ছে 80 টাকা, সেইভাবেও করতে পারো, ঘুরিয়ে গোটা ব্যাপারটা তুমি দুভাবেই করতে পারো। তাহলে 100 টাকা থেকে 80 টাকা হয়েছে, 120 টাকা হলে কত টাকা, হিসাব করে ফেলো, সরল সম্পর্ক। তাহলে 100 বাই 120 দিস ইজ ইকুয়াল টু 80 বাই x, কাটাকাটি অনেকটাই যাবে, 5 20 100, 6 20 120, তাহলে x ইকুয়াল টু করে থাকছে 6 ইনটু 80 ডিভাইডেড বাই 5 16, তাহলে এটা পড়ে থাকছে 96। ঠিক আছে, তাহলে তার বেতন হয়ে যাবে 96 টাকা, 120 টাকা ছিল 96 টাকা, আর একদম প্রথমে কত ছিল 100 টাকা, তাহলে 100 টাকার রেসপেক্টে কতটা কমছে 4 টাকা কমছে, তার মানে কত পার্সেন্ট, 100 টাকার হিসেবে করছি তাহলে পার্সেন্টেজ 4% হয়ে যাবে। তাহলে তুমি শেষে লিখে ফেলবে অতএব বেতন শতকরা হ্রাস পাবে, এবং শতকরা হ্রাস কত হবে 100 মাইনাস 96, তার মানে 4%। দেখো আমি যদি 4% 20% বৃদ্ধি করে 20% হ্রাস করি তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, যার কথা বেতনের কথা বলা হচ্ছে তার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, পরের অঙ্কটা করে ফেলি, প্রবলেম নাম্বার 18 কি বলছে, একটা আয়তক্ষেত্র,
আয়তক্ষেত্রের কি বলছে, দৈর্ঘ্য 15% বৃদ্ধি করলাম। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করলাম, আয়তক্ষেত্রের প্রস্থটা 15% হ্রাস করলাম, তাহলে ক্ষেত্রফল কি হবে? তো খুব সহজ একটা অঙ্ক, ক্যালকুলেশন তোমাকে করতে হবে। আমি ধরে নিলাম আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য ধরে নাও x, আর প্রস্থ ধরে নাও y, ধরে নাও x ধরলে y, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে xy, একক, এটাও একক, এটা হয়ে যাবে বর্গমূল। এবার বলছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করার পর, তাহলে 15% বৃদ্ধি করার পর দৈর্ঘ্য কত হবে? 15% বৃদ্ধি করার পর দৈর্ঘ্য হবে x প্লাস x এর 15%, তাহলে এটা বলে থাকছে x প্লাস x এর মানে গুণফল 15/100, তাহলে এটা 5 3 15, 5 20 100, তাহলে 20x প্লাস 3x ডিভাইডেড বাই 20, তাহলে 23x/20 হয়ে যাচ্ছে এখন আয়তক্ষেত্রটি। আর প্রস্থ বলেছে 15% হ্রাস, তাহলে 15% হ্রাস পাওয়ার পর আয়তক্ষেত্রটির প্রস্থ হবে মাইনাস, যেহেতু কমে যাচ্ছে গোটা ব্যাপারটা আবার সেম, x এর 15%, তাহলে পড়ে থাকছে x মাইনাস x ইনটু 15/100, 5 দিয়ে কেটে দাও, 5 3 15, 5 20 100, তাহলে 20x মাইনাস 3x বাই 20, তাহলে পড়ে থাকছে 17x/20 একক। তাহলে দেখো আগে ছিল x ইনটু y একক, এখন এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে এখন ক্ষেত্রফল কত? এই বৃদ্ধি আর হ্রাস পাওয়ার পর আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কত? 23x/20 ইনটু 17x/20, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা y ছিল, সরি x ছিল না, কিন্তু প্রস্থ ছিল y, দুটোই x ধরা হয়ে গেছিল, তাহলে y মাইনাস y এর 15%, তাহলে এটা পড়ে থাকছে 20y মাইনাস 3y, তাহলে এটা 17y, এটা পড়ে থাকছে xy তো থাকবে 3 17 51, 5 34 5 39/400। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এটা 400/400 হলে 1 হতো, মানে xy হতো, প্রথমে xy ছিল, তাহলে এটা আগের থেকে কমে যাচ্ছে, উপরটা 400 থেকে কম, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে। তাহলে প্রথম সিদ্ধান্ত হলো যে ক্ষেত্রফল হ্রাস পায়। এবার তোমাকে বের করতে হবে শতকরা কত শতাংশ হ্রাস পায়। তাহলে প্রথমে বৃদ্ধি করে ফেলি, কত হ্রাস পেল, তাই না? তাহলে ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল হ্রাস কত? আগে ছিল xy, পরে হলো 391/400 ইনটু xy, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 400xy 391xy ডিভাইডেড বাই 400, তাহলে এটা পড়ে থাকছে 9xy ডিভাইডেড বাই 400 বর্গ একক। এটা কতটা হ্রাস পেল সেটা বের করলাম, কিন্তু তোমাকে বের করতে হবে শতকরা কত হ্রাস পেল। তো এটা আমরা ঐকিক নিয়মেও করে ফেলতে পারি, অনেকগুলো আমরা ত্রৈমাসিক নিয়মে করলাম, কোন নিয়মে করলাম সেটা তো এইভাবে বলে দেওয়া থাকে না, সুতরাং আমি যে কোনো নিয়মে করতে পারি। আমি একটা ঐকিক নিয়মে করে দেখাচ্ছি, যে ক্ষেত্রফল যদি xy হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলের হ্রাস কত? আমি শর্টে লিখছি না এখানে, ক্ষেত্রফলের হ্রাস হচ্ছে 9xy/400, তাহলে ক্ষেত্রফল যদি 1 হয় তাহলে ক্ষেত্রফলের হ্রাস কত হবে? 9xy/400, নিচে xy হয়ে গেল, xy কেটে যাচ্ছে 9/400, তাহলে ক্ষেত্রফল যদি 100 হয় তাহলে ক্ষেত্রফলের হ্রাস হচ্ছে 9/400 ইনটু 100, এটা শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকছে 9/4, তার মানে 2 পূর্ণ 1 কতর উপর? 100 এর উপর, তাহলে এটাই শতকরা হিসাব। তাহলে তুমি শেষে করে ফেলবে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পাবে এবং শতকরা হ্রাস হয়ে যাচ্ছে 2.4%।
ঠিক আছে? যে অঙ্কগুলো করে দিলাম না সেটা তোমার বাড়ির কাজ হিসেবে করে থাকলো, তুমি বাড়িতে করবে, আর যেগুলো করলাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে।